স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে আকাশপথে কার্গো পরিবহনে ইউরোপিয়ান ইউনিয়নের শর্ত কঠোর করার পর কমছে পণ্য পরিবহন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা না থাকায় তৃতীয় দেশকে করতে হচ্ছে এই স্ক্যানিং। এতে সময়ের পাশাপাশি বাড়ছে খরচ। আজ আমরা আলোচনা করব কার্গো পরিবহন নিয়ে, এবং এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক পরিচালক শহীদুল ইসলাম, দুঃখিত বর্তমান পরিচালক শহীদুল ইসলাম। আমরা আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ থেকে উড়োজাহাজে সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা সত্ত্ব কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন। শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা ইডিএস কার্যকর করতে বলেছে ইইউ। 1 জুন থেকে এই ব্যবস্থা কার্যকর করতে বলা হলেও আগস্টের আগে তা সম্ভব নয় বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এই কারণেই তৃতীয় দেশে করতে হচ্ছে কার্গো স্ক্যানিং। এই অবস্থায় শাহজালাল বিমানবন্দর থেকে ইউরোপের দেশগুলোতে আকাশপথে কমেছে কার্গো পরিবহন। পরিসংখ্যান বলছে 25 থেকে 31 মে পর্যন্ত এক সপ্তাহে ইউরোপে কার্গো পাঠানো হয়েছে 1400 মেট্রিক টন। তবে 1 জুন থেকে এক সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 371.14 মেট্রিক টনে। এখন তৃতীয় দেশে ইডিএস স্ক্রিনিংয়ের কারণে প্রতি কেজি পণ্যে অতিরিক্ত খরচ হচ্ছে 11 সেন্ট। বিভিন্ন এয়ারলাইন্স দুবাই ও জেদ্দায় করাচ্ছে এই স্ক্রিনিং। আমাদের নিরাপত্তা ম্যানুয়ালকে আপডেট করা হয়েছে। আমাদের কার্গো এরিয়াতে 130টা সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া নতুন করে 6টি ডাবল ভিউ এক্স-রে মেশিন বসানো হয়েছে। এছাড়াও সরকার এয়ারপোর্টের নিরাপত্তা বিধান করার জন্য অ্যাপসেক নামে একটা নতুন দল গঠন করেছেন। এর আগে গত বছর যুক্তরাজ্য ও জার্মানি সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা দেওয়ার পর শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা তদারকির দায়িত্ব পায় যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রেডলাইন। তবে এর পরেও নতুন করে ইইউ দেওয়া শর্তের কারণে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতিতে পড়বে বলছেন বিশ্লেষকেরা। দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, এয়ারলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2015-16 অর্থ বছরে কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের আয় হয় 118 কোটি টাকা। ইইউ নতুন শর্তের কারণে আগামীতে এই আয় অনেক কমবে আশঙ্কা বিশ্লেষকদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা দেখলাম প্রতিবেদনটি। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ। জনাব শাকিল মিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব শহীদুল হক, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি। আসলে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন যখন বাংলাদেশ থেকে কার্গো হ্যান্ডলিংয়ের উপর বাড়তি শর্ত আরোপ করলো, অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে বাড়তি শর্ত আরোপ করলো, এর ফলে তৃতীয় দেশ থেকে আমাদের বাংলাদেশের কার্গো স্ক্যান করাতে হচ্ছে এবং তারপর সেটা এক্সপোর্টের জন্য যাচ্ছে। এর ফলে বলা হচ্ছে ব্যবসার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে কার্গো পরিবহন হ্যান্ডলিং পরিমাণটাও কমে গেছে। না, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের সরাসরি কিন্তু একমাত্র বিমান ছাড়া ইউরোপে আমাদের কোনো ফ্লাইট নাই। জি, আমরা সবসময় মিডল ইস্ট, হ্যাঁ, অথবা সিঙ্গাপুর অথবা থাই হয়ে আমাদের ফ্লাইটগুলি যায়, বিশেষ করে কার্গোগুলি। বিমানে যেটা লন্ডন যায় তাতে কিন্তু ভেজিটেবল যায়। আপনারা অলরেডি জানেন যে গত 2 দিন পেপারে আসছে যে ভেজিটেবল এক্সপোর্ট অনেক কমে যাচ্ছে এই হ্যান্ডলিং এর জন্য। সেটা তো ইতিমধ্যে কালকে আজকে 16% কিন্তু অনেক আগে, এটা অনেক আগের থেকে এটা যেটা। কিন্তু আর যেটা আমাদের গার্মেন্টস ম্যাক্সিমামই আমাদের যাচ্ছে আপনার মিডল ইস্ট হয়ে, রাইট, তারপরে সিঙ্গাপুর। ইভেন আর একটা ওরা কিন্তু শুধু নট অনলি এয়ার শিপমেন্ট, সি শিপমেন্টও তারা যাচ্ছে, থার্ড শিপমেন্ট। সি শিপমেন্টও আমাদের কিন্তু যাচ্ছে সিঙ্গাপুর অথবা কলম্বো হয়ে। আর এটা বিমানের উনি আসছেন আমাদের, আমরা স্বীকার করতে হবে যে আমাদের এয়ারপোর্টে মিসম্যানেজমেন্ট আছে, যে কোনো লোকের চোখের পড়ে, সাধারণ যাত্রীরও চোখে পড়ে। আর প্লেনে উঠলে জানলাতে দেখবেন যে মালগুলি কীভাবে পড়ে আসছে, মানে সব কিছু দেখবেন যে সময় নেই। যদিও প্রাইম মিনিস্টার আমাদের আলাদা সেট করে দিতে বলছে, আমরা নিজের করেছি বিজিএমই থেকে, তারপর আমরা এই মালের কোনো উনি ভালো বলতে পারবে। ধন্যবাদ জনাব শাকিল মিরাজ। আপনার কাছে যাচ্ছি। জনাব শহীদুল হক বলছিলেন যে অব্যবস্থাপনা বিরাজ করছে এবং এটা হয়তো পারসেপশন না, এটা হয়তো বাস্তবতা। হয়তো অনেকেই বলছেন যে, আমি যে কারণে বলছি যে ঠিক 1 বছর আগে ব্রিটিশ এভিয়েশন প্রতিষ্ঠান রেডলাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি দিক থেকে বিনা টেন্ডারে তড়িৎ গতিতে, যাতে উন্নতি হয়। এবং মূলত যুক্তরাজ্য যখন বাংলাদেশ থেকে কার্গো হ্যান্ডলিং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, ইনফ্যাক্ট তাদের পরামর্শে এটা করা হয়েছিল। প্রায় 1 বছর হতে চললো, এরপরে কেন অবস্থার উন্নতি হচ্ছে না? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অবস্থার উন্নতি হয়েছে, ব্যাপক উন্নতি হয়েছে আমি বলবো। এই কারণে দেখবেন যে আমাদের কার্গোতে 2টো এরিয়া আছে, একটা হচ্ছে কার্গো ইম্পোর্ট টার্মিনাল আর একটা হচ্ছে কার্গো এক্সপোর্ট ভিলেজ। বিমান এটা পরিচালনা করে থাকে
ওইটা মালিক সিভিল এভিয়েশন, আমরা এটা অপারেটর আর কি, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাটা আমরা দিয়ে থাকি। বিমান কার্গো ইম্পোর্টে প্রতিদিন ইন অ্যান অ্যাভারেজ 400 থেকে 550 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করে থাকে। আর কার্গো ভিলেজে প্রতিদিন 600 থেকে 650 মেট্রিক টন কার্গো এক্সপোর্টের যে কাজগুলো সেগুলো করে থাকে। এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছিল আজ থেকে 30-35 বছর আগে। তখনকার প্রেক্ষাপট এবং এখনকার প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং বলা হচ্ছে যে এই এয়ারপোর্টে যতটুকু সক্ষমতা ছিল এই কার্গো হ্যান্ডলিংয়ের বিষয়ে তা ইতিমধ্যে নিঃশেষিত হয়ে গেছে, এক্সহস্টেড। তারপরেও আমরা সেবাটা দিচ্ছি, এবং গত 1 বছর যে কাজগুলো হয়েছে সেগুলো আমি বলতে চাই যে আমাদের এই কার্গো ইম্পোর্ট এরিয়াতে বিশেষ করে যেটা সুধীর বললেন যে জানার এয়ারপোর্টের গেলে এয়ারক্রাফ্টে জানাতে দেখা যায় অনেক কার্গো ছড়িয়ে ছিটে অব্যবস্থাপনা হয়ে আছে। এটা কিছুটা সত্য ছিল এই কারণে যে দীর্ঘদিন অনেক কার্গো ছিল আমাদের দাবিদারহীন, কিংবা ক্লেম করছিলেন না, মালিক পাওয়া যাচ্ছিল না। এই কার্গোগুলো আমরা বের করতে পারছিলাম না, কাস্টমের সঙ্গে জড়িত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন আবুল কালাম আজাদ স্যার, ওনার নেতৃত্বে একটা টাস্ক ফোর্স হয়েছিলেন, একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে আমরা প্রায় 69.6 মেট্রিক টন কার্গো আমরা ডিসপোজ করেছি, যেগুলো আমার ক্লেম ছিল না। কিন্তু আপনি এতে যেটা আমাদের বলছেন স্পেস বেড়ে গেছে। রাইট, আপনি পাশাপাশি একটা সমস্যা আমি বলি, সেটা হলো যে আমাদের একটা বেসরকারি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স যেটা বন্ধ হয়ে গেছে, তাদের অনেকগুলো এয়ারক্রাফট প্রায় 7টা থেকে 8টা এয়ারক্রাফট পার্কিং করা অবস্থায় আছে আমাদের কার্গোর সামনে, এখানে স্পেস অকুপাই করে ফেলেছে। আমরা এগুলো রাখার জায়গা পাচ্ছি না, আমরা ক্যানোপি সেটটা বাড়ানোর তার স্পেস আমরা পাচ্ছি না। তো তারপরেও আমরা যেটা বলবো, আমাদের কার্গোর ইম্পোর্টে সেমি অটোমেশন হয়েছে, সেখানে আমরা র্যাকিং করে রাখার সুবিধা পাচ্ছি। পাশাপাশি আমরা যেটা করেছি, শনিবার দিনও আমরা গেট এ এবং গেট বি খোলা রাখছি ইম্পোর্টের মালগুলো ডেলিভারি করার জন্য। তাতে অনেক গতি ফিরে আসছে, ব্যাংক এবং কাস্টমার সহায়তা আমরা করছি, এবং আগামী মাস থেকে আমাদের ইম্পোর্টটা পেপারলেস করে ফেলছি, ফুললি অটোমেটিক। খুবই আশার কথা। আমি এই জন্যই বলছি যে আপনি যে কথাগুলো বললেন নিশ্চয়ই সেগুলো উন্নতি হচ্ছে, কিন্তু আসলে আমরা ফলাফল নেব হচ্ছে ছোট্ট একটি ইন্ডিকেটর দিয়ে। সেটা কি? আজ থেকে 1 বছর আগে ইউকে বললো বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাবে না, তারপরে জার্মানি বললো, তার আগে অস্ট্রেলিয়া বললো, এখন বলছে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বলছে বাড়তি সতর্কতা যেতে হবে। সো এতেই আসলে আমরা প্রমাণ পাই যে আসলে অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। যাই হোক, একটু ব্যাখ্যা বিষয় আছে, উন্নতি অবনতি স্টেটে বলা যাবে না। এই কারণে বলা যাবে না, এই যে আমাদের যে বাংলাদেশ থেকে কার্গো ইউরোপে যাচ্ছে, সেটা কার্গো কতটা নিরাপত্তা মান বজায় রেখে যাচ্ছে, এটাকে দেখভাল করার জন্য এসিসি 3 অডিট বলে একটা অডিট আছে। সেই অডিটটা 2001 সালে প্রথম হয়, বিমান এটাকে কোয়ালিফাই করে। 2011 থেকে 14 পর্যন্ত 3 বছর সেটা মেয়াদ ছিল। 2014-তে সে আবার অডিট হয়, বিমান সেটা এখন কোয়ালিফাই করে গেছে। 2016 মার্চে যে সেই অডিটের মেয়াদ শেষ হয়ে যায়। 16 মার্চেই যখন সেই অডিট টিম আবার এলো, এসে তারা দেখলো যে আমাদের কার্গো এক্সপোর্ট এরিয়া থেকে যে স্ক্যানিং যে পদ্ধতিতে করা হয়, স্ক্যানিং মেশিন ঠিক আছে, কিন্তু যারা স্ক্যানার তাদের প্রপার ট্রেনিং নাই, মূলত এটা নিয়ন্ত্রণ করতে সিভিলেশন থেকে। এবং এইটা দেখে তারা 9 মার্চ একটা আপত্তি দিল, এবং তখন আমাদের ইও কার্গোটা বন্ধ হয়ে গেল। এবং এখানে শুধু বিমান একা অপারেট করে না, সিভিল এভিয়েশন এখানে একটা পার্ট, তাদের মেশিন আছে, ম্যান পাওয়ার আছে, তারাও সেখানে কাজ করে। তো তারপর এই রেড লাইনে যে কথাটা বললেন, এটা সিভিল এভিয়েশন তাদেরকে হায়ার করেছে, রাইট, করে সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষিত করেছে, তাদের সিকিউরিটি ম্যানুয়াল আপডেট করেছে। সেখানে 6টা ডুয়াল ভিউ এক্সরে মেশিন বসানো হয়েছে, একটা এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর বসানো হয়েছে, এবং আমরা বিমান নিজস্ব তত্ত্বাবধানে 175টা সিসিটিভি ক্যামেরা বসিয়েছি গত 2 মাস আগে, এবং সেটা 24 ঘন্টা মনিটর করা হচ্ছে। এখন কার্গোতে কোনো পিলফারেস কিংবা এই ধরনের ঘটনা খুবই রেয়ার। তো সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করছে। ধন্যবাদ। আমরা যারা হকের কাছে যাব, সিচুয়েশন কি আসলে কিছু ইমপ্রুভ করেছে কিনা, কিন্তু আমরা অতীতে ফিরে যেতে চাই না। আমরা একটা ওয়ে ফরওয়ার্ড করতে চাই। পেপারের কথা বললো ওনার, এই জিনিস আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি আছে? আমি তো প্রায় তো আমি দেশের বাইরে যাই, রেডের মাঝে মাঝে দেখি যদি একজন লোক দাঁড়ায় আছে গেটে। রিসেন্টলি আমি একটা লোক, বেশ কিছুদিন আগে আমার এক সিনিয়র বড় ভাই মারা গেছিল, আমি লাস্ট আনতে গেছিলাম। আনতে গেছিলাম ওনার যে কার্গো যে ভিলেজ, আমাদের এক গাড়ি চলে গেল ভিতরে, গেট ওপেন, বড় গাড়ি দেখছে, গেট ওপেন চলে গেল ভিতরে, আবার চলে গেল উইদাউট পারমিশন। কিন্তু এটা এক্সাম্পল না, সে জানেও না, জাস্ট বড় গাড়ি দেখছে, খুলে দিছে। এখন ওনার পেপারে সব কিছু আছে, প্র্যাকটিক্যালি আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আমার এই সিসিটিভি আছে, আমার স্ক্যানার আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পাচ্ছি না। তো জানো, আজকে এয়ারপোর্টে আপনি ঢুকেন একজন প্যাসেঞ্জার হিসেবে, সিকিউরিটি চেক দেখবেন, আমরা যে ঢুকি নর্মালি অন্য দেশে এয়ারপোর্টে দেখবেন পাসপোর্টের ছবি এবং আপনার টিকিট দেখায়, এখানে পাসপোর্ট দেখালে ইজিলি ঢুকে যাচ্ছে। সেটা তো আছে, আসলে আমরা যদি এগুলো আমার কথা সব কিছু আছে, কিন্তু কথা হলো প্র্যাকটিস প্রয়োগ কতটুকু আছে আপনার। কিন্তু আমাদের মূল যে বিষয় আলোচনা করছে কার্গো হ্যান্ডলিংয়ের কথা বলছি, বলা হচ্ছে যে আগামী অগাস্ট মাসে বোমা শনাক্তিকরণের একটি যন্ত্র বা মেশিন আসবে।
কেন আমরা শেষ ডগ সময় স্কোয়ার তো আমাদের ছিল, আমরা কেন ইউজ করি না? ডগ কেন স্কোয়ার শেষ সময় এটা করতে হলো? কেন অগাস্ট আসবে? রেড লাইনের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রায় 1 বছর আগে। হ্যাঁ। তো কেন আমাদের টনক নড়েনি? টনক নড়লো কখন? যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাড়তি শর্ত আরোপ করা হলো। জি, জাহিদ, অ্যাকচুয়ালি বিষয়গুলো না আমাদের সরাসরি বিমানের উপরে আসে না। এটা অ্যাকচুয়ালি এই ইডিএস মেশিন যেটা এটা কিনছে সিভিল এভিয়েশন, আমরা আচ্ছা। তারা রেগুলেটরি বডি এইটাই আমাদের সমস্যা, কারণ কার বিমানের দায়িত্ব কার আমি আসছি এর বিষয়টা। এই তো ইডিএস মেশিন আমি যতদূর গণমাধ্যম থেকে যেটা জেনেছি যে এই মেশিনটা একবার টেন্ডার হয় বা টেন্ডার ডিসেম্বরে করার আসার কথা পরেও ছিল। এখানে এস্টিমেটেড কস্টের চাইতে বিট করেছেন, রেট অনেক বেশি, কয়েক কোটি টাকা আচ্ছা, বেশি ছিল। আচ্ছা। যখন রিটেন্ডারে গেছে, রিটেন্ডারে যাওয়াতে এটা কিছু ডিলে হয়েছে এবং আগস্ট মাসে এটা আমাদের মেশিনটা বসে যাবে এখানে। এই এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম ইডিএস মেশিনটা বসে গেলে পরে এখন কার্গো যেটা বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাংলাদেশ একটা হাই রিস্ক কান্ট্রি কিংবা রেড জোন, জি। সেখান থেকে যেটা বলা হয়েছে কার্গো কিন্তু আমাদের ব্যান হয়নি, নিষেধাজ্ঞা হয়নি। না, আমরা তা বলছি আমাদের না। কার্গো যাবে, বাট শর্ত সাপেক্ষে সেকেন্ডারি স্ক্রিনিং। Right. এই সেকেন্ডারি স্ক্রিনিং করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রটা সেটা হচ্ছে ইডিএস, সেটা অগাস্টে বসে গেলে পরে আমাদের এখান থেকে পূর্ণ মাত্রা আমরা কার্গো পাঠাতে পারবো। বাট অগাস্ট পর্যন্ত আমরা কি করব, সেটার জন্য যেটা হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকটিভ ডগ ইডিডি সিস্টেমটা আমরা চালু করার জন্য আমরা কাজ করছি। আপনি শুনলে খুশি হবেন যে গতকাল লুফথানসা এয়ারলাইন্সের চিফ সিকিউরিটি অফিসার ডেভ ম্যান, উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অপারেশন নিরাপত্তা পরিদর্শন করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অডিট করেছেন, করে উনি সন্তোষ প্রকাশ করেছেন। এবং উনি যেটা বলেছেন যে আমি জার্মানিতে ফিরে গিয়ে জার্মান সিভিল এভিয়েশন অথরিটিকে আমার রিপোর্ট সাবমিট করব, সেখান থেকে তারা আমার রিপোর্টের উপর বেস করে একজন ভ্যালিডেটর পাঠালে পরে আমরা এই ডগ স্কোয়ারের মাধ্যমে যেটা পাঠানো সেটা আমরা অ্যাকসেপ্ট করা শুরু করব। ধন্যবাদ। So, আমরা কাজ করছি এটার উপর। নিশ্চয়ই কাজ করছেন, আমরা সেটা আশাই করি। আমরা আমাদের নিতে হবে একটি বিরতি, নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি কার্গো পরিবহন নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ এবং বিজিএম এর পরিচালক শহীদুল হক। জনাব হক এবং জনাব মিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হক, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা প্রায় শুনে থাকি যে আসলে এয়ারপোর্টে কি হয়, বলা হয় যে অনেকগুলো সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা একসাথে কাজ করে এবং মূল সমস্যা হচ্ছে এই সংস্থাগুলোর মধ্যে Coordination. সমন্বয়ের অভাব। হ্যাঁ, কন্ডিশন। পোর্ট ইউজার হিসাবে আপনার কি অভিজ্ঞতা? আপনি এখন আমাদের মেইন যে আমরা তো সাধারণ যারা আমরা ইউজার, আমরা কিন্তু এত কিছু যাবো না যে এটা কে কার কোনটা কার নিয়ন্ত্রণে। রাইট। হ্যাঁ, এটা কি সিভিল এভিয়েশনের না বিমানের না ওই সিকিউরিটির, আমরা সব সার্ভিসটা, সেটা তাদের দায়িত্ব, তারা দেখবে কোনটা কার আন্ডারে। আপনারা দেখেন যে নর্মাল ইয়েতে এই যে এখন কার্গো অনেক সময় আমরা মাল পাঠাই, কিসে বিমানে করে আমার জায়গা নেই, মাল পাঠানো যাবে না, আচ্ছা। ওইখান থেকে ক্লিয়ারেন্স করে শিপিং লাইনে হবে। তারপরে আমার এরকম হয়েছে ট্রাক এয়ারপোর্টে যেতে চায় না, কেন 2 দিন বসে থাকতে হবে, এরকম গেছে আমাদের বিশেষ কোনো মুহূর্তে। এগুলি সমস্যার সমাধান করা ওনাদের আসলে উচিত। চিরং পড়ে যেমন প্রাইভেট কন্টেইনার টার্মিনাল আছে আইসিটি বা এইখানেও যদি বিমান যদি তারা নিজস্ব কোনো জায়গা বা প্রাইভেটলি ছাড়া দেয় যায়, ঠিক আছে তোমাদের আমরা ওইখানে মাল রাখবো, ওইখানে কন্টেইনার করে, বিমানে কন্টেইনার ছোটো আছে, তারা মাল ওইখান থেকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এইগুলি কিন্তু দ্রুত। আর ওনারা যে বলতেছে এক্সপোর্টের যে আমাদের আলাদা ভিলেজ আছে, সেই জায়গায় তারা কেন স্পেশাল জোন কেন না করে, একদম সিকিউর পার্সন কেউ ঢুকতে পারবে না। মানে যেগুলি বিশেষ করে আমাদের গার্মেন্টস, অন্য যেগুলি ইউরোপে এক্সপোর্ট হয়, এটা আলাদা একটা জোন থাকবে, রেড জোন বাই জোন থাকবে, এখান থেকে কোনো লোক একদম হাই সিকিউরিটি থাকবে এরকম। তাহলে তো ওরা অ্যাটলিস্ট ফরেন যারা বিদেশি তারা দেখবে যে না, তাদের এই জিনিসটা টেক কেয়ার করা হইতেছে। বিমান বাংলাদেশ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কি যে কাজগুলো হয় সেটা কি সমন্বয় ঠিকমতো হচ্ছে? হ্যাঁ জাহিদ ভাই, অ্যাকচুয়ালি হচ্ছে, তবে আমাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, যেটা আমি আগে বলেছি যে আমাদের ক্যাপাসিটি সংক্রান্ত সমস্যাটা। এবং আসার কথা হলো যে গত পরশুদিন সরকার একটা পরিকল্পনা প্রকাশ করেছেন যে আমাদের 3rd টার্মিনাল খুব শীঘ্রই আমরা কাজ শুরু হবে এবং 2021 সাল নাগাদ এটা সম্পূর্ণভাবে, 19 সালে সফট ওপেনিং হবে এবং 21 সালে পুরোপুরি চালু হয়ে যাবে। এবং 3rd টার্মিনাল যখন হবে তখন এয়ারপোর্টের ম্যাসিভ একটা র্যাপিড এক্সপ্যানশন হবে, সেখানে আমাদের ক্যাপাসিটিও বাড়বে এবং হ্যান্ডলিংয়ের যেটা সুযোগ বললেন যে একটা আমাদের আলাদা একটা এরিয়া দরকার, যেখানে আমাদের কার্গো থেকে আসবে যেগুলো সেগুলো আমরা পাইল আপ করবো এবং বিল্ড আপ করবো, তারপর আমরা জোন বাই জোন করে আমরা এক্সপোর্ট করতে পারবো। সেগুলো আমাদেরও তো আর বছর 2 লাগবে। বাট এখন যেটা আছে সেখানে আমি একটু বলতে চাই যে রেড লাইন আসার পর কী কাজগুলো হয়েছে, অনেকে যে জানতে চান যে আমাদের অ্যাকচুয়ালি নিরাপত্তার দিকটা, এখানে সিভিল সিকিউরিটি ম্যানুয়ালটাকে আপডেট করেছেন এবং তাদের প্রায় 100 কর্মীকে নিরাপত্তার বিষয়ে আপডেটেড সিকিউরিটি ট্রেনিং দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাক্সেস কন্ট্রোল আগের যে কোনো সময় চাইতেন অনেক বেশি কড়াকড়ি, এবং যে ভিআইপি হোক, সিআইপি হোক, এনিবডি হোক, মানে এয়ারপোর্ট এরিয়াতে এটাকে ঢুকতে গেলে প্রপার আইডেন্টিফিকেশন দিয়ে এবং সে কার্ড কিংবা তার পরিচয়পত্র কিংবা তার পাস যেটাই বলুন না কেন, পুরো স্ক্রিনিংয়ের মাধ্যমে সেটা করতে হচ্ছে। এবং বিশেষ করে আমাদের লন্ডন যে ফ্লাইটটা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, লন্ডনের কার্গো ব্যান হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আমরা এয়ারলাইন্স আমরা সাফার করছি। প্রত্যেক ফ্লাইটে আমাদের 40 লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে, গত 1 বছরে ক্ষতি পরিমাণ 70 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর আমাদের লন্ডন যে ফ্লাইটটা আমরা পরিচালনা করছি প্যাসেঞ্জারদেরকে, এনাদেরকে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্লাইটে অন টাইম ডিপার্চার করা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ এই
সিলেট থেকে আমাদের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সিলেট যারা লন্ডনে যান ওই অঞ্চলে বেশি থাকেন, তারা ঢাকায় আসবার পর সেকেন্ডারি এখানে আবার স্ক্যানিং হচ্ছে, 5% লাগেজ কার্গোতে নামিয়ে সেগুলো র্যান্ডম চেক করা হচ্ছে। এগুলো পুরো প্রসেস করতে যে আমরা অন টাইমে ডিপার্চার করাটা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, তো এর মধ্যে ফলো করতে হচ্ছে। রাইট, So আমরা প্রশ্নের মধ্যে আমার যাচ্ছি। যে প্রশ্ন সেটা হচ্ছে যে ইউরোপিয়ান তো আসলে ব্যান করে, তারা আসলে শর্ত আরোপ করেছে, কঠিন শর্ত, কিন্তু ইউকে, জার্মানি, অস্ট্রেলিয়া তারা কিন্তু আসলে ব্যান করেছে সরাসরি বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের ক্ষেত্রে। এই ব্যান কবে উঠে যাবে এবং এই বিষয়ে রেড লাইন কর্তৃপক্ষকে জানাতে পারে কিনা? এই ব্যানের বিষয়ে যেটা বলি আমি, যেটা ACC3 লাস্ট যে অডিট হয়েছে 2016 মার্চে, সেখানে ডেন সুলিভান উনি অডিট করেছেন, অডিট করে ওনার রিপোর্টটা দিয়েছেন। এবং আপনারা জানেন ইউরোপিয়ান অনেকগুলো দেশের সমষ্টি, তো তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ তারা কন্ট্রোল করে। যে বাংলাদেশে দেখছে ইউকে, তো ইউকে ডিএফটি যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, ডিএফটি থেকে উনি রিপোর্ট দেওয়ার পরে তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, আমরা অপেক্ষায় আছি। এবং সরকারি পর্যায়ে জানেন যে ব্রিটিশ বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশানা আলী এবং সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এটা ওই লেভেলে কথা বলেছেন, এটা তুলে নেওয়ার জন্য। সরকারের সব প্রতিটা পর্যায়ে এটা কিন্তু এটা তৎপরতা অব্যাহত আছে, আমরা আশা করছি এটা শীঘ্রই হতে উঠে যাবে। এবং জার্মানির কথা যেটা বললেন, জার্মানির ডেভম্যান গতকাল ঘুরে গেছেন, ওনার রিপোর্টে উনি সন্তোষ প্রকাশ করেছেন। উনি এটা বলেছেন, উনি সাবমিট করবেন জার্মান সিভিলেশন অথরিটির কাছে। জার্মান ইউরোপিয়ান ইউনিয়নের একটা অত্যন্ত প্রভাবশালী সদস্য, এবং জার্মানির থেকে যদি আমরা পজিটিভ পেয়ে যাই তখন আমরা আশা করবো যে পুরোপুরি জিনিসটা হতে। কিন্তু আমরা পেলাম কি, আমরা দেখলাম রেড লাইন আসলো, ইয়ে করলো, উল্টো হয়ে গেছে। যেখানে উন্নতি হবে সেটা আরো ক্লোজ হয়ে গেলো, দরজা যেখানে ওপেন হবে দরজা আরো বন্ধ হয়ে গেছে। তো ওনাদের তারা ঠিক মতো মেনটেন করতেছে না। হ্যাঁ, সেটাই, সে প্রশ্ন আসলে অনেকেই করছেন যে আসলে রেড লাইন কর্তৃপক্ষকে উইদাউট টেন্ডার যেখানে আমরা ইউকের ওপেন হবে করা হলো ওভারনাইট দেওয়া হয়, এবং তাদের বক্তব্য কি, তারা কখনো কথা বলেন না, বা তারা কি কোনো আপডেট জানান না? জাহিদ ভাই, যেখানে রেড লাইনে কি কাজ করবে, তাদের কনসালটেন্সি ফার্ম, তাদের টিওআর আছে, টার্মস অফ রেফারেন্স, তারা সেটুকুই কাজ করবে। এখানে কার্গো জিনিসটা কাজ করার পরে আমাদের উন্নতি হবে, আমাদের আরো অবনতি হলো। উন্নতি বলতে আমি বলছি, আমাদের এখন যে কার্গো এক্সপোর্ট ভিলেজ থেকে এয়ারক্রাফটে উঠতেছে, যখন এয়ারক্রাফটের কাছে কোনো মানে ভেহিকল যায়, পুরো ভেহিকলটা আমরা স্কট করে যায়, সিকিউরিটি স্কট করে যাচ্ছে, প্লাস ভেহিকল চেকিং হচ্ছে, এবং ভেহিকল আন্ডার ক্যামেরা বসাচ্ছে না, তো আগামী মাসে সেটা চালু করবেন ওনারা। তো এটা অনেকগুলো ইকুইপমেন্ট কেনা, প্রশিক্ষণ দেওয়া, ম্যানুয়াল আপডেট করা, একটা ব্যাপক কর্মযজ্ঞ, এগুলো স্টেপে কাজ চলছে। পাশাপাশি আমরা এখন যে বিষয়টা আটকে গেছি সেটা হচ্ছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম ইডিএস, যেটা না থাকার কারণে আমাদের থার্ড কান্ট্রি অগাস্টে জাহিদ ভাই, আমি একটা জিনিস বলি, জানেন আমি আপনাকে আগেই বললাম যে আমাদের সরাসরি আমাদের এতটা এফেক্ট হইতেছে না, যেহেতু আমাদের থার্ড কান্ট্রি হয়ে যায়, কিন্তু আমাদের ইমেজ একটা প্রবলেম, ইমেজ একটা বড়, হ্যাঁ ইমেজ একটা প্রবলেম। আরেকটা যেটা জিনিস আপনারা মনে জানেন, যেখানে সময় বায়াররা চায় আমাদের একটা কোনো একটা জিনিস উইক রাখার জন্য, এই উইক রাখার পরে তারা আমাদের প্রাইস নেগোশিয়েশন করে, এটা কিন্তু আমাদের ওই ইমেজের জন্য এটা আমাদের এফেক্ট করবে। জনাব শহীদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শাকিল মিরাজ, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা এই আশা ব্যক্ত করব যে খুব দ্রুতই যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়া তাদের সরাসরি কার্গো ব্যান বাংলাদেশে তুলে নেবে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের শর্ত শিথিল করবে। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।